এই ব্যালটটি নির্ধারণ করে রাষ্ট্রের শাসনভার কার হাতে যাবে। বাংলাদেশের সংবিধানের 122-এর 1 অনুচ্ছেদ অনুযায়ী 18 বছর কিংবা তার বেশি বয়সের সব নাগরিকের ভোট দেওয়ার অধিকারের কথা বলা থাকলেও স্বাধীনতা 53 বছর পরেও সম্ভব অর্থে বাস্তব অর্থে প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। প্রবাসীদের অনেক দিনের দাবির প্রেক্ষিতে নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ অর্ডার আরপিও সংশোধনের উদ্যোগ নেয়। গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর 27 অনুচ্ছেদের অনুযায়ী 2008 সাল থেকে অর্থাৎ নবম জাতীয় সংসদ নির্বাচনের সময় থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে বিদেশে অবস্থানরত সরকারি কর্মকর্তা কর্মচারী এবং প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা থাকলেও এই পদ্ধতি জটিল ও সমস্যাভুক্ত বিধায় কোনো প্রবাসী ভোট দিতে পারেন নাই বা অংশগ্রহণ করতে পারেন নাই। পোস্টাল ব্যালট কি? পোস্টাল ব্যালট হলো এমন একটি রাষ্ট্রীয় সুবিধা যেখানে ভোটাররা ডাক সেবার মাধ্যমে ভোট দিতে পারেন। এই নিয়মে নির্বাচন তফসিল ঘোষণার 15 দিন পর কোনো প্রবাসী আবেদন করে পোস্টাল ব্যালট ফর্ম পূরণ করে ভোট দিতে পারে। পোস্টাল ব্যালট ব্যবহার করতে চাইলে ভোটারকে দূতাবাসের মাধ্যমে রিটার্নিং অফিসার বরাবর আবেদন করতে হয়। আবেদনের প্রেক্ষিতে রিটার্নিং অফিসারে ওই ভোটারকে একটি ব্যালট পেপার ও একটি খাম প্রদান করেন। পরে পছন্দের প্রতীকে ভোট দিয়ে খামে ঢুকিয়ে ব্যালট পেপারটি ফেরত পাঠাতে হয়। ফেরত পাঠানোর খামে কর্তৃপক্ষের সনদ বা রাবার স্টাম্পের অবশ্যই সিল থাকা উচিত। ভোটের নির্ধারিত তারিখের আগে পোস্টাল ব্যালট পেপার বিতরণ এবং ফেরত আনতে হয়। এটি একটি জটিল ও দীর্ঘ প্রক্রিয়া। তাই পোস্টাল ব্যালট ভোট দেওয়ার ক্ষেত্রে প্রবাসীদের আগ্রহ নাই বললেই চলে। পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোট দিতে গত দ্বাদশ নির্বাচনের আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ব্যাপক ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোট দিতে গত দ্বাদশ নির্বাচনের আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ব্যাপক প্রচারণা চালানো হয়। তবে বিএনপি ও জামাতবিহীন একতরফা নির্বাচন নিয়ে দেশপ্রেমিক রেভিনিউ যোদ্ধাদের মধ্যে তেমন কোনো উৎসাহ ছিল না। এক কথায় লোক দেখানো দ্বাদশ নির্বাচন রেভিনিউ যোদ্ধারা বয়কট করছে। সালে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গঠিত হয়েছে। এই আন্দোলন দেশের সীমানা ছাড়িয়ে বিদেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, মালয়েশিয়া, সৌদি, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ইত্যাদি সহ বিভিন্ন দেশে প্রবাসীরা ফ্যাসিস্ট হাসিনার সরকারকে ক্ষমতা থেকে হঠাতে আন্দোলনের শরীক হন। তারা বিদেশ থেকে 2 মাস জুড়ে এবং অগাস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত বৈধ পথে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয়। এতে বৈদেশিক মুদ্রা রিজার্ভ কমে যায়। বিশাল আর্থিক সংকটে পড়ে সরকার। স্বৈরাচার হাসিনার সরকারের পতনে প্রবাসীদের অনেক অবদান রয়েছে। তাই বাংলাদেশ নামক রাষ্ট্র সংস্কারে প্রবাসীদের ভূমিকা রাখার পাশাপাশি সময় এসেছে এদের ভোটার অধিকার সত্যিকার অর্থে বাস্তবায়ন করা। প্রবাসীদের ভোটের অধিকারের আগে জানতে হবে প্রবাসীরা কারা। দেশের সীমানা ছিনিয়ে বিদেশে অবস্থানরত যে কোনো বাংলাদেশি প্রবাসী তারা মূলত রেভিনিউ যোদ্ধা। সকলের মুখে আমরা শুনি আমাদের বাংলাদেশের রেভিনিউ যোদ্ধা, রেভিনিউ সংগ্রহকারী প্রবাসীরা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকা শক্তি। তাদের ঘামের শ্রমে এই দেশ উন্নত বিশ্বের সাথে
পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে। সরকারি তথ্য বলেছে বর্তমানে 157টি দেশে অবস্থান করছে প্রায় 1.5 কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশী। যদিও তালিকার বাইরে বিপুল সংখ্যক অনেক বাংলাদেশি রয়েছে। প্রবাসী ভোটারদের বর্তমান অবস্থা নির্বাচন কমিশনের তথ্যমতে বাংলাদেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা 11,51,440 জন। এর মধ্যে 6,04,45,724 জন পুরুষ আর 5,87,04,879 জন নারী আর 837 জন হিজড়া ভোটার রয়েছেন। 15 জানুয়ারি 2000 আরে এর কাজ আমার কাজ না। স্থানীয় রাজনীতি এবং বিভিন্ন সরকারের অনেক অনেক মানে অনেক কাজকর্মের বিভিন্ন অনেক সময় লেখালেখি করেছেন, যেটা অনেক বছর ধরে আমার রাজনীতি করে না বা কোনো দলের সাথেও জড়িত না, শুধুমাত্র নিজের বিবেকের কারণে শুধু ফেসবুকে লেখালেখি করে। তো আমার হাজবেন্ড পেশা হচ্ছে বিজনেস, টুরিশিয়ানা করে বিজনেস আছে। লাস্ট মে মাসের শেষের দিকে শ্রীলঙ্কার একটা কনফারেন্সে আমার হাজবেন্ড বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা যায়। শ্রীলঙ্কা কনফারেন্সে অ্যাটেন্ড করার পরে ওখান থেকে দুবাই মুভ করে। তখন আন্দোলন শুরু হয়। তো দুবাইতে যায় বিজনেস পারপাস যায়। আমার হাজবেন্ড হচ্ছে টুরিশিয়া বিজনেস, ও বিভিন্ন দেশে ভ্রমণ করে। পার্সোনালি অনেকেই জানে, কিন্তু পাশাপাশি ফেসবুকে লেখালেখি করে। তার টপিক ছিল আন্দোলনে অনেক বছর আগে থেকেই ওদের নোয়াখালী এলাকার রাজনীতি বা বিগত সরকারের অনেক অন্যায়ের বিরুদ্ধে মানে সরাসরি প্রতিবাদ করে। এটা কারোর ও নিজের ইচ্ছে থেকে করে, ও কারোর বই করে না, ব্যক্তিগত বিবেকের কারণে করে। এই লেখার কারণে বিগত 15 বছর ও এবং আমার পুরো পরিবার অনেকভাবেই আমরা বিপর্যস্ত হয়েছি, সেটা মানসিক এবং আর্থিক সব দিকে। তারপর জীবন চলে গেছে। মে মাসে যখন ও শ্রীলঙ্কা যায়, শ্রীলঙ্কা থেকে দুবাই মুভ করে, তখন আন্দোলন মাত্র শুরু হচ্ছে। যেহেতু ওর দুবাইয়ে মুভ করার কারণ হচ্ছে ও এখনো পুলিশ বিচারিক আছে দুবাইতে, কিন্তু ওর অ্যাটেনশন ছিল যে ওর যে টুরিস্টের বিজনেস সেটা নিয়ে দুবাইতে কাজ করা। তো সে বিজনেস পারপাসে কাজ করতেছিল এবং তখন দেশে আন্দোলন শুরু হয়ে যায় এবং উপস্থিত তখন দুবাই প্রবাসীরা একাত্ম জানিয়ে আবেগ থেকে এবং আবেগ থেকে নিজেদের কথা না ভেবে 57 প্রবাসী ভাইয়েরা আন্দোলনে যায় এবং তাদেরকে তো প্রাথমিক 10 বছরের জরিমানা করা হয় এবং রিসেন্টলি ডক্টর ইউনুস এবং সবার সহযোগিতায় ওদেরকে মুক্ত করা হয়। সেটার জন্য আন্তরিক ধন্যবাদ। তখন পর্যন্ত আমার হাজবেন্ড সেট আমাদের সাথে কমিটমেন্ট ভালো আছে এবং 5 তারিখ যখন বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়, আমাদের সন্তানরা অনেক প্রাণ দিয়েছে। আমি একটা শিক্ষক, আমার ছাত্ররা অনেক প্রাণ দিয়েছে। আমি একটা ইডেন কলেজের সাবেক শিক্ষার্থী, আমাদের ইডেন মেয়েরা দাবি সকল ইউনিভার্সিটি ভাই বোনেরা রাস্তায় গিয়েছে। আমার হাজবেন্ড তখন প্রবাসী ছিল, কিন্তু আমার হাজবেন্ড দুবাই আন্দোলন দুবাইয়ের যে আইন অমান্য করে যে আন্দোলনে অংশগ্রহণ করে, কোনো আন্দোলনে অংশগ্রহণ করে নাই এবং দুবাইয়ের আইন বিরোধী কোনো কাজও করে নাই। 5 তারিখ পর্যন্ত ও বিজনেস নিয়ে ব্যস্ত ছিল, কিন্তু ফেসবুকে লেখে একাত্ম ঘোষণা করছে যে আমাদের এই ছাত্রদের বিরুদ্ধে যে অন্যায় হচ্ছে। 5 তারিখে আমাদের সাথে লাস্ট কথা হয়েছে যখন বাংলাদেশের সবাই স্বাধীনতা আনন্দ উপভোগ করতেছে। আমাদেরকে বললো আমার বাসা হচ্ছে ঠিকাদার দিকে, ওদিকেও কিন্তু স্বাধীনতা কি করছে, কিন্তু ওদিকে কেন জানে আমাদের অনেক জ্ঞান হয়েছে। আমাদের বলছে যে তোমরা
গেছে ব্যাপারটা, আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা ওনার উদ্দেশ্যে? 5 তারিখের পর থেকে উভয়ের স্বামীর সঙ্গে আর কোনো যোগাযোগ নেই, করতে পারছেন না, এটা তো ক্লিয়ার সবার কাছে। মানে ও 5 তারিখ পর্যন্ত ও দুবাইয়ের কোনো মানে আইন নীতির কোনো কাজে ইনক্লুড না, এবং আন্দোলনে যে ও সবাই যে তার 57 জন ভিকটিম ওদেরকে জেল দিয়েছে, ওদের নিয়ে সবাই ভয়েস রেজ করছে, কিন্তু আমার হাজবেন্ড যেহেতু বিজনেস পারপাস গেছে তো ও দেশের নিয়ম তো অবশ্যই জানে, এবং ও ফেসবুকে লেখা লিখে একাত্ম করছে, কিন্তু ওই দেশের নিয়ম বোঝা গেছে উনি হচ্ছে 57 বাইরে, 57 বাইরে এবং গেস করা হচ্ছে 57 বাইরে এরকম সংখ্যা আরো থাকতে পারে, যে উনি যেহেতু ডিসকানেক্টে আরো একজন থাকতে পারে। তো আপনাদের মাধ্যমে একটু আবেদন যে তাদেরকে কিভাবে মুক্ত করা যায়। মিসিং আর কোনো যোগাযোগ নাই, 5 তারিখের পরে কোনো যোগাযোগ নাই, ফেসবুকে লেখালেখি করতে এখন কোনো যোগাযোগ নাই। এই 6 তারিখ থেকে আজকে 1 মাস 1 দিন টোটালি ডিসকানেক্টেড, এবং ওকে যে ওর বিরুদ্ধে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট নাই যে ও কোনো অভিযোগকারী। তো আমাদের তো আসলে আমাদের নলেজে নাই যে স্বাধীন বাংলাদেশেও স্বাধীনতা হওয়ার পরেও যে আড়ালে এরকম হতে পারে। ওকে বাবা, তুমি কি কিছু বলবা? ও তাহলে একটু বলো, শিশু আপনার কথা বোঝা গেছে। একটু বলো। আসসালামু আলাইকুম। আমার নাম জাহিদ খালেদ। আমার আপু আমার নাম জাহিদ খালেদ, আমি সাংবাদিক ছেলে। আমার আপু 5 তারিখ, আমার আপুর সাথে আমার 5 তারিখ রাতে শেষ যোগাযোগ হয়েছিল, তারপরে থেকে আর কোনো যোগাযোগ হয়নি। আজকে 1 মাস 1 দিন হয়ে গেছে, কোনো খোঁজখবর নাই, এটাও জানি না আপু কোথায় আছে, কি অবস্থায় আছে। আমি চাই আমার আপু সুস্থ স্বাভাবিকভাবে ফিরে আসুক এবং বাংলাদেশ